ভয়। লিখেছেন ডক্টর রাজকুমার রায়চৌধুরী। আমি বলি আপনাদের গল্পটা। কার কাছে শুনেছিলাম যেন হরিহর হুইয়ের ভয়ের কথাটা? কার কাছে? কবে? আহ, হরিহর হুইয়ের ভয়ের কথাটা তো আমি জেনেছিলাম নবাব নবীন সামন্তর কাছ থেকে। নবীন আমাদের গ্রামের ছেলে। আলী সাহেবের পাঠশালায় একসঙ্গে পড়েছি, মাছ ধরেছি, রাত জেগে যাত্রা দেখেছি। পরে বদ্যিপুরের হাই স্কুলেও আমরা একসঙ্গে ভর্তি হই। নবীন স্কুল ফাইনালে সেকেন্ড ডিভিশনে পাশ করার পর পড়াশোনা ছেড়ে দেয়। নবীনের বুদ্ধি কিন্তু কম ছিল না, তবে ছোটবেলা থেকেই ওর জ্যোতিষ এবং হাত দেখার ঝোঁক ছিল প্রবল। এসব বিষয়ে অনেক বইও জোগাড় করেছিল। জ্যোতিষে একটা করেসপন্ডেন্স কোর্সও করেছিল। আমি হায়ার সেকেন্ডারি পড়তে আসি শহরে। তারপর মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করি। উচ্চতর ডিগ্রির জন্য একসময় আমাকে বিদেশে যেতে হয়। এর ফলে গ্রামে গেলেও নবার সঙ্গে আর দেখা হতো না, কারণ নবীন গ্রাম ছেড়ে ফুড কর্পোরেশনের একটা চাকরি নিয়ে তখন বালুরঘাটে। পরে শুনেছিলাম জ্যোতিষী হিসাবে নাকি বেশ নাম করেছে এবং সরকারি চাকরি ছেড়ে কলকাতার একটি নামী জুয়েলার্স চেম্বারে বসে। কিছুদিন আগে হাতিবাগানের কাছে মেডিকেল কলেজের এক সহপাঠীর বাড়ি গিয়েছিলাম। দুপুরে বন্ধুর বাড়িতেই খাওয়া দাওয়া সারলাম। বাড়ি ফেরার পথে ভাবলাম হাতিবাগান থেকে কয়েকটা জিনিস কিনে নিয়ে যাই। হাতিবাগান থেকে ফেরার পথে ভাবলাম কেটে খান্না সিনেমা যাই, ট্যাক্সি পেতে সুবিধা হবে। হঠাৎ চোখ আটকে গেল একটা পোস্টারে। কামাখ্যায় তন্ত্রসিদ্ধ তান্ত্রিক শ্রী শ্রী মিহিরাচার্য আদি সহস্রমণ্ডিত মুখমণ্ডলের একটি ছবি। দাড়িগোঁফ সত্ত্বেও মুখটা চিনতে অসুবিধা হলো না। আমাদের নবা ওরফে নবীন সামন্ত। যাই, নবার সাথে একবার দেখাটা করেই যাই। নবার চেম্বার একটা গলির ভেতর। অল্প দিকেই গিয়ে ডান দিকে একটা মোটামুটি বড় ঘর, সামনে রিসেপশন কাউন্টার। ভেতরে মনে হয় পর্দা দেয়া একটা অ্যান্টি রুমের মতন আছে। রিসেপশন কাউন্টারে একটা মেয়ে বসে। আমি বললাম, মেহেরাচার্যের সঙ্গে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট আছে? না, আপনি দয়া করে আমার নামটা বলুন, আমরা পুরনো বন্ধু। ভদ্রমহিলা খানিকটা অনিচ্ছার সঙ্গেই বোধহয় উঠে ভেতরে গেলেন। অবশ্য ফিরে এলেন খুব তাড়াতাড়ি। বললেন, আপনি আপনি ভেতরে যান। পর্দা সরিয়ে ছোট একটা চেম্বারে ঢুকতেই জটাজুটোধারী নবীন উঠে দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরলো। দেখ বাবু, ভাগ্যের কি যোগাযোগ! আমি আজকে তোর কথাই ভাবছিলাম, কতদিন তোর সঙ্গে দেখা হয়নি বল। তাছাড়া তোকে আমার এখন ভীষণ দরকার রে বাবু। বাবু আমার গ্রামের ডাকনাম, নবীনের যেমন নবা। আমি বললাম, নবীন যদি শ্রী শ্রী মিহিরাচার্য আদি হয় তবে খোঁজ রাখা মুশকিল। আমার কথা শুনে নবীন করে হেসে উঠল। শুধু ওর হাসি থেকে ওকে চেনা যায়। দেখ বাবু, জ্যোতিষ আর কুস্তি এই দুটোতে কখনো কেউ নিজের নাম ব্যবহার করে না, তাহলে পাত্তা পাওয়া যায় না। যা, তুই কি খাবি এখন বলতো? নবীন নিজে খেতে এবং অন্যকে খাওয়াতে দুটোই খুব ভালোবাসে। আরে না না, আমি আগেই খেয়ে বেরিয়েছি, একটু আগেই। বরং এক কাপ চা বল। টেবিলের ওপর রাখা একটা বেল বাজাতেই আগের ভদ্র মহিলা প্রায় ছুটতে এলেন। নিশ্চিত ছিলেন বোধহয় আমাকে বের করে দেয়া হবে। নবীন তাকে হতাশ করে চা আনতে বলল। দেখ বাবু,
আমি তোর খবর রাখি, তুই তো খুব বড় ডাক্তার হয়েছিস। সেই দিনই টিভিতে তোর প্রোগ্রাম দেখলাম। তুই আবার একটা ক্লায়েন্টের প্রবলেম সমাধান করতে পারবি। আরে, আমি তো মেডিকেল ডাক্তার, জ্যোতিষশাস্ত্রে তো ডক্টরেট করিনি। না না, শোন, ঠাট্টা নয়, এই ভদ্রলোকের এক অদ্ভুত রোগ। ওনার ভয় হয়, বাবু একটু মন দিয়ে শোন, ওনার ভয় হয় পরদিন আর সূর্য উঠবে না। পরদিন সূর্য ওঠা দেখলেও ভয়ের হাত থেকে নিস্তার নেই। আবার সন্ধ্যে থেকে এই ভয় শুরু। দেখ নবা, আমি মনের ডাক্তার নই, আমার স্পেশালিটি হচ্ছে হার্ট বা হৃদয়। যদিও কবিদের কাছে হৃদয় আর মন এক, কিন্তু ডাক্তারি শাস্ত্রে হৃদয় শরীরের একটি অঙ্গ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। আর মনের সঙ্গে যোগাযোগ হচ্ছে মস্তিষ্কের। তুই বরং ওনাকে কোনো মনস্তত্ত্ববিদকে দেখাতে বল। আরে, উনি এই সব পাগলের ডাক্তারদের কাছে না গিয়ে কি আমার কাছে এসেছেন? নে, চাটা খা। শোন, উনি কলকাতার যত নামকরা সাইকিয়াট্রিস্ট আছেন সবাইকে দেখিয়েছেন, মানে নিজেকে দেখিয়েছেন। তা ওনারা কি বললেন? আরে, এক পণ্ডিত এক মত দেন তো অন্যজন ঠিক তার উল্টো। ডক্টর নন্দী ভয় তাড়াবার জন্য ওনাকে, মানে হরিহর মুই, মানে আমার ক্লায়েন্টকে গ্রীষ্মকালে উত্তর মেরু অঞ্চলে থাকতে উপদেশ দেন। তাহলে 24 ঘন্টা ধরে উনি নাকি সূর্য দেখতে পাবেন, সূর্য কখনো অস্ত যাবে না, ব্যাস ওনার ভয়ও কেটে যাবে। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তোর ক্লায়েন্টকে বল ফিনল্যান্ড হয়ে উত্তর মেরুর দিকে রওনা দিতে। আমি হালকা সুরে কথাগুলো বললেও নবীন খুব সিরিয়াসলি নেয়। দেখ, আমার ক্লায়েন্ট কোটিপতি নয়। উত্তর মেরু যাওয়া কি চারটিখানি কথা? ওই আঙ্গুর সেন না কে যেন গিয়েছিল কত কাণ্ড করে। আঙ্গুর সেন নয়, আমুন সেন। বাঙালি নয়, নরওয়ের অধিবাসী। তাছাড়া উনি প্রথম দক্ষিণ মেরুতে গিয়েছিলেন। যাই হোক, এখন তো আর অত কষ্ট করতে হয় না, হেলিকপ্টারে যাওয়া যায়। তবে হ্যাঁ, পয়সা বেশ কিছু লাগবে। তাছাড়া, আরে তুই আগে পুরোটা শোন, তারপর মতামত দিবি। ওখানে গেলেই যে ওর রোগ সারবে তার গ্যারান্টি কি? আর এক ডাক্তার, ডক্টর হাতি, তিনি তো ডক্টর নন্দীর পরামর্শ শুনে খুব চটে গেলেন। বললেন নন্দী কিচ্ছু জানে না। ওনার মতে আবার ভয়কে তাড়াতে গেলে ভয়ের মধ্যে থাকতে হবে। ধর যদি কেউ ভয় পেয়ে আরশোলার দিকে পালাতে চায়, যদি মানে শতকরা 100 ভাগ মেয়ে আরশোলাকে ভয় পায়। আমি নবীনের কথা শুনে মন্তব্য না করে থাকতে পারি না। হ্যাঁ, কিন্তু ডক্টর হাতির মতে ওদের প্রত্যেকের রোগ সেরে যেত যদি ওরা আরশোলা গিজগিজ করছে এরকম বাড়িতে বেশ কিছুদিন থাকতো। ওনার মতে প্রথম প্রথম 2-1 বার হয়তো অজ্ঞান হয়ে পড়তো, কিন্তু পরে সেরে যেত। কিন্তু তোর ওই ভদ্রলোক, ওই হরি হুই না কি বললি, উনি তো আরশোলাকে ভয় খান না। তা ঠিক, তবে উনি ভয় খান যদি সূর্য না ওঠে। তাই ডক্টর হাতির মতে দক্ষিণ মেরুতে একটা শীতকাল পুরো কাটালে উনি সেরে উঠবেন। 6 মাস ধরে ওখানে সূর্যই উঠবে না, তখন আস্তে আস্তে রোগী ধাতস্থ হবে আর ভয় থাকবে না। বাহ, চমৎকার! একজন উত্তর মেরুতে যেতে বলছেন, একজন দক্ষিণ মেরুতে। তা তো ডক্টর পাল মজুমদারের দাওয়াই কি? ডক্টর পাল মজুমদার তো আবার ফ্রয়েডীয় মতে চিকিৎসা করেন। উনি বললেন এই ভয়ের কারণ হরিহর হুই যখন জন্মেছিলেন তখন নিশ্চয়ই হাসপাতালে লোডশেডিং হয়েছিল। হরিহর বাবুর মা এখনো বেঁচে আছেন, ওনাকে হরিহর বাবু জিজ্ঞাসা করে জেনেছেন তখন লোডশেডিং শব্দটাই লোকে জানতো না। শোন, তুই হার্ট বা যে স্পেশালিস্টই হ, আমি তো জানি তোর বুদ্ধি অনেক। তাছাড়া তোর সঙ্গে দেশি বিদেশি অনেক ডাক্তারদের চেনা জানা, তুই একটা ব্যবস্থা কর। আমি অবশ্য একটা শক্তিশালী কবচ তৈরি করেছি, সেটা যাকে বলে অল পারপাস, কিন্তু তাতে হরিহর বাবুর ভয় কাটবে এমন কোনো গ্যারান্টি নেই। আচ্ছা, ঠিক আছে।
আমি আজকে উঠলাম, বুঝলি নবা, আমার অনেক ইম্পর্টেন্ট রোগী আছে। তুই বলো নেক্সট রবিবার সকালে ওই হরিহর বাবুকে নিয়ে একবার আমাদের বাড়িতে আয়। আসিস কিন্তু নবা। হ্যাঁ, 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 আচ্ছা, আয়, সাবধানে যাস। রবিবার সকাল 10টার মধ্যেই নবীন হরিহর হুইকে নিয়ে হাজির। হরিহরবাবুর সাইজ মাঝারি, মাথায় অল্প টাক, স্বাস্থ্য ভালো, দেখে 50 বছর মনে হয়, তবে চেহারায় ছেলে মানুষ ভাব আছে। আমি বাহাদুরকে চা করতে বলে নবীনদের বসতে বললাম। বাহাদুর, আমার ম্যান ফ্রাইডে। বাহাদুরকে দেখে নবীন কৌতূহল চাপতে পারল না, বলল, হ্যাঁ রে, তোর কাজের লোকটার চেহারা তো নেপালিদের মতো নয়। আমি বললাম, ও নেপালি নয়, ওর নাম ভুজঙ্গ মাহাতো, মেদিনীপুরে বাড়ি। কোনো এক অজ্ঞাত কারণে সবাই ওকে বাহাদুর বলে ডাকে, এখন ওটাই ওর নাম হয়ে গেছে। তারপর হরিহরবাবু, নমস্কার, আমি নবীনের বন্ধু সমীরণ। আপনি থাকেন কোথায়? আমি থাকি পাইক পাড়ায়, মানে 33 নম্বর বাস স্ট্যান্ডের কাছেই। ও, তো আপনি আমাকে আপনার ভয়ের ব্যাপারটা নিজের মুখে একবার খুলে বলুন তো, মানে একেবারে শুরু থেকে। দেখুন, আমি তো মনস্তত্ত্ববিদ নই, কিন্তু আমি ভয় সম্পর্কে কিছু পড়াশোনা করেছি। বলবেন আমাকে? দেখুন, আমি হয়তো সঠিক বলতে পারবো না আমার ভয়ের শুরু কখন থেকে, তবে একটা কথা আমার মনে আছে, সেটা হয়তো কোনো ক্লু দিতে পারে। ক্লু? কি ক্লু? চাকরিতে আমি সবে জয়েন করেছি, তখন আমার বয়স 25-এর মতো। তখন মে মাসে একদিন ভোরে দেখি আকাশ জুড়ে মেঘ, চারিদিকে প্রায় অন্ধকার, বেলা 12টা পর্যন্ত সূর্যের দেখা নেই। সেদিন আমি হঠাৎ ভয় পেয়েছিলাম, সূর্য হয়তো আর উঠবে না। তারপর যতদিন যায় ততদিন ধরেই ওই ভয়টা আমার চলতে থাকে। একসময় ভয়টা আমাকে পেয়ে বসে। চাকুরি জীবনে আপনি খুব টেনশনে ভুগতেন? না, 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 সেরাম তো কিছু নয়। আমার কাজ ছিল প্রধানত গবেষণামূলক। নবীনবাবু, আপনি তো জানেন আমি বিজ্ঞানের ছাত্র। হ্যাঁ, জানি তো, কিন্তু আপনি আমার বন্ধু সমীরণকে পুরোটা বলুন, বলুন যেমন বলছেন। এমএসসি পাশ করি আমি কেমিস্ট্রি নিয়ে, তারপর নামকরা এক ওষুধের কোম্পানিতে কেমিস্ট হিসাবে ঢুকি। আমি চাকরি করতে করতেই পিএইচডি করেছি। তাহলে তো হরিহরবাবু আপনি নিশ্চয়ই জানেন, সূর্য খুব নবীন নক্ষত্র না হলেও এখনো বেশ কয়েকশো কোটি বছর ভালোভাবে বেঁচে থাকবে এবং আলোর কোনো ঘাটতি থাকবে না। হ্যাঁ, তা জানি। তাছাড়া আমার এক বন্ধু, সে স্ট্যাটিস্টিক্সের ছাত্র। আমার ভয় শুনে সে বলল, বেসিয়ান থিওরেম দিয়েও যদি বার করা যায় পরদিন সূর্য না ওঠার সম্ভাবনা কত, সেটা হয়তো শূন্য হবে না, কিন্তু বোধহয় কয়েক হাজার কোটি ভাগের 1 ভাগ হবে।
ও অবশ্য আমার সাথে ঠাট্টা করছিল, কিন্তু যুক্তি বা অঙ্ক দিয়ে ব্যাপারটা বুঝলেও আমি ভয়টা তাড়াতে পারছি না। আমার ভয়টা থাকছে সমীরণ বাবু, নবীন বাবু, আমার ভয়টা। আচ্ছা, আপনি কোনোদিন ইউরোপ শীতকালে গেছেন? হ্যাঁ, আমি কোম্পানির কাজে একবার জানুয়ারিতে ডেনমার্ক যাই। বাহ, তাহলে তো ভালোই হলো, কারণ আপনি নিশ্চয়ই সূর্যহীন দিন দেখেছেন। হ্যাঁ, কিন্তু তখনও আমার ভয়টা ছিল, অল্প ছিল। আমার এই বাড়তি ভয়টা ছিল না। তাছাড়া আপনি তো শুনেছেন আমার রাতে ঘুম হয় না। ওখানে গিয়ে কোনো সময় আমি ঘুমোতে পারতাম না। নবীনবাবু, আমি তো বলেছি আমি ঘুম ওখানে হতো না, আমার ঘুম এখানেও, আমার ঘুমটা হয় না। হ্যাঁ, তারপর আপনি সমীরণকে বলুন কি হলো। হ্যাঁ, বলুন ওকে কি হলো। আপনি ডেনমার্ক গিয়েছিলেন, তারপর আপনি ঘুমোতে পারতেন না, এই পর্যন্ত বলেছেন। এবার বলুন ওকে কি হলো। ও, পরে আমি জিএমকে বলাতে উনি আমাকে শীতকালে আর বাইরে পাঠাননি। ও হ্যাঁ, আমি কিন্তু ওখানে নর্দার্ন লাইটস দেখেছিলাম, আমার খুব আশ্চর্য লেগেছিল। হরিহরবাবুর শেষ কথাটা শুনে আমার মাথায় আরও একটা আইডিয়া প্রায় বিদ্যুতের মতো খেলে গেল। জিজ্ঞাসা করলাম, অ্যাস্ট্রোনমিতে আপনার আগ্রহ আছে? কিছুটা আছে বলতে পারেন। আমার দাদার একটা টেলিস্কোপ ছিল, ওটা দিয়ে আমি আর দাদা মাঝে মাঝেই তারা দেখতাম, বৃহস্পতির উপগ্রহ, শনির বলয় ইত্যাদি। আপনার দাদা? আমার দাদা গণিতের অধ্যাপক ছিলেন। দাদা হঠাৎই হার্ট অ্যাটাকে মারা যান বছর দুয়েক আগে। ও আচ্ছা, সরি। কিন্তু হরিহরবাবু, আমি আপনাকে অনুরোধ করব আপনি আবার দাদার টেলিস্কোপটা কাজে লাগান। হ্যাঁ, শুধু বৃহস্পতির গ্রহ বা শনির বলয়ের জন্য নয়, শুক্রের কলা, গ্যালাক্সি, ধূমকেতু ইত্যাদি দেখতে থাকুন। আপনার তো রাতে ঘুম আসে না, সুতরাং আকাশ পরিষ্কার থাকলে রাত্রে জ্যোতির্বিদ বনে যান। অবশ্য কলকাতার আকাশ কখনো পরিষ্কার হয় না। আমার হরিণঘাটায় একটা বাড়ি আছে, সেখানকার আকাশ মোটামুটি পরিষ্কার। তাহলে তো কথাই নেই, উইকেন্ডগুলো আপনি হরিণঘাটাতেই বরং কাটিয়ে আসুন। আচ্ছা, এই সমীরণ, আকাশের তারা দেখে কি হরিহরবাবুর ভয় কাটবে? বরং বেড়েও তো যেতে পারে। দেখ, আমাদের জ্যোতিষশাস্ত্রে বলে বৃহস্পতি ও শুক্রের প্রভাব ছাড়া জ্যোতির্বিদ বা জ্যোতিষী হওয়া যায় না। নবীন, তোর কথা মাঝে মাঝে শুনলে এমন মজা লাগে না? কেন, হরিহরবাবুর কি ওই দুটি গ্রহ দুর্বল? না না, তা নয়, তবে বৃহস্পতির ওপর রাহুর দৃষ্টি আছে। দেখ নবীন, তুই অন্তত এটুকু জ্যোতির্বিদ্যা জানিস যে রাহু কোনো গ্রহ নয়, কাল্পনিক বিন্দু মাত্র। সুতরাং টেলিস্কোপ দিয়ে হরিহরবাবু বৃহস্পতি দেখলেও রাহু দেখতে পাবেন না, সুতরাং রাহু মহাশয়ের দৃষ্টিও পড়বে না। ইতিমধ্যে রায়বাহাদুর লুচি ও আলু ভাজা দিয়ে যায়। হ্যাঁ, আমি মাঝে মাঝে আদর করে বাহাদুরকে রায়বাহাদুর বলি। নিন নিন, অমন জড়সড় হয়ে বসে থাকবেন না হরিহরবাবু, খান। নবাব, খান। খান হরিহরবাবু, খান। আমাদের রায়বাহাদুর লুচি আর আলুর দম খুব ভালো বানায়, খান। আচ্ছা আচ্ছা, সমীরণ বাবু, আমার
আরে আরে আস্তে 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 খান, খেয়ে কথা বলুন। না, আমি বলছিলাম নবীনবাবু, আমার ভয়টা ভয়টা যাবে, ভয়টা যাবে তো? হ্যাঁ, ভয়টা আমার থেকে যাবে না তো? জলটা খান। নিন। তারপর প্রায় 6 মাস কেটে গেছে। এর মধ্যে না নবীন না হরিহর হুই কারোর সঙ্গে আর দেখা হয়নি। মাঝখানে নবীন একদিন ফোন করলো। হ্যালো হ্যালো বাবু, এই তুই হার্টের ডাক্তারি ছেড়ে দিয়ে মনের ডাক্তার হ। জ্যোতিষীদের ভাত মারবি বলে দিলাম। কেন, হরিহর বাবুর অবস্থার কিছু উন্নতি হয়েছে? আরে উন্নতি মানে আকাশ ছোঁড়া উন্নতি বলতে পারিস। সূর্য না ওঠার সেই ভয় গেছে। তবে রাত্রে এখনো ঘুমোন না, সারা রাত আকাশের তারা দেখেন। কলকাতার অ্যামেচার অ্যাস্ট্রোনমি সোসাইটি, উনি এখন তার সহসভাপতি। তুই ভাবতে পারিস ওনার দাদার টেলিস্কোপটা তো উনি বেচে দিয়েছেন। সে কি, তাহলে কি করে? আরে শোন না, পুরো না শুনে কথা বলা তোর সেই চিরকালের অভ্যাস। উনি একটা জাপানি টেলিস্কোপ কিনেছেন, অনেক টাকা দাম, যাকে বলে ফুললি অটোমেটিক। যে কোনো তারার কোঅর্ডিনেটস দিলেই টেলিস্কোপে সেই তারাটি দেখা যাবে। নবীনের কথা শুনে খুব খুশি হলাম। আমারও খুব শখ ছিল ওই রকম একটা টেলিস্কোপ কিনবো। পয়সাও হয়তো জোগাড় করে ফেলতে পারতাম, কিন্তু কলকাতায় হার্টের রোগীর সংখ্যা এত, তা কে জানতো বাবা। এখন তো টিভি দেখারই সময় পাই না, ছাদে উঠে আকাশ দেখব কি করে? পরের কোনো একটা রবিবার বাংলা কাগজটা খুলে মন দিয়ে পড়ছি। বাহাদুর চা দিয়ে গেছে। কয়েকদিন ধরে একটা ধূমকেতু নিয়ে খুব হইচই হচ্ছে। এটি খালি চোখে দেখা যাচ্ছে না, তবে অল্প দামের টেলিস্কোপেও ধরা পড়ছে। আজকে ধূমকেতুটার ওপর একটা লেখা পড়ছিলাম, ভালোই লিখেছে। হঠাৎ হরিহর হুইয়ের নাম দেখে চমকে উঠলাম। ধূমকেতু প্রথম দেখে ইটালির বোলোনা ইউনিভার্সিটি শহরের এক জ্যোতির্বিদ। পরে ইংল্যান্ডের ম্যানচেস্টার এবং এডিনবরা ও আমেরিকার ইউটা ইউনিভার্সিটির টেলিস্কোপে ধূমকেতুর ছবিটি তোলা হয়। আর ভারতের মধ্যে প্রথম যারা এটার খবর দেন তাদের মধ্যে আছেন হরিহর হুই। হ্যাঁ, পড়ে খুব ভালো লাগলো। ভাবলাম একটা অভিনন্দন জানানো উচিত, কিন্তু ওনার ফোন নাম্বারটা তো আমার কাছে নেই। নবীনকে একটা ফোন করি। এমন সময় ফোনটা বেজে উঠল। বাবু, আজকের দৈনিকটা পড়েছিস? আরে সেই জন্যই তোকে ফোন করব ভাবছিলাম নবা, তবে এতে আবার টেলিপ্যাথি কিছু নেই। তুই নিশ্চয়ই হরিহর হুইয়ের ব্যাপারে ফোন করেছিস? হ্যাঁ, সেই জন্যই। তবে তোকে আরো আগে ফোন করা উচিত ছিল আমার। কাগজে খবরটা দেখে ভাবলাম আর দেরি করা উচিত নয়। কেন, আবার কি হয়েছে? আরে আবার একটা প্রবলেম। তুই তো সূর্য না ওঠার ভয়টা সারালি। হরিহর বাবু বেশ ভালোই ছিলেন, অ্যামেচার অ্যাস্ট্রোনমার হিসেবে আস্তে আস্তে পরিচিত হচ্ছিলেন। ওই ধূমকেতু তো উনিই প্রথম দেখেন। তারপরেই আবার ভয়। ভয়? আবার কিসের ভয়? ধূমকেতু তো সূর্য নয়। তা নয়, এবার ভয় ধূমকেতুটা যদি ফিরে না আসে। আরে কাগজে তো দেখছি এই ধূমকেতুটা 287 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। ততদিন উনি, তুই, আমি বেঁচে থাকবো না। সেটা হরিহর বাবু জানেন।
কিন্তু উনি কিছুতেই এই ভয়টা কাটাতে পারছেন না। খালি বলছেন যদি 287 বছর পরে ওটা ফিরে না আসে। নবীনের কথা শুনে হাসবো কি রাগ করবো বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম, তা এখন উনি কি করছেন? উনি এখন রোজ লাইব্রেরিতে কাটান। এ যাবৎ মানুষ যত ধূমকেতু দেখেছে, তাদের কক্ষপথ, আবর্তনের সময় ইত্যাদি দেখেছে, কারা কারা আবার ফিরে এসেছে বা শীঘ্র ফিরে আসবে, তাদের একটা তালিকা প্রস্তুত করছেন। তা ভালোই তো, ওই নিয়েই থাকুন। ওনাকে বল এবার ধূমকেতু ছেড়ে কীট পতঙ্গ নিয়ে মাথা ঘামান, তাহলে দেখবেন রোজই কোনো না কোনো কীট এক্সটিংক্ট স্পাইসেসের অন্তর্ভুক্ত হচ্ছে। তুই ঠাট্টা করছিস? আরে না না, রোজই কোনো না কোনো কীট এক্সটিংক্ট স্পাইসেসের অন্তর্ভুক্ত হচ্ছে, আমি সিরিয়াসলি বলছি। নবীন আর কথা বাড়ালো না। পরে যোগাযোগ করবে বলে ফোনটা রেখে দিল। কিন্তু আমি বুঝলাম হরিহরবাবুর ভয় সারাতে আমি ব্যর্থ হয়েছি। শুধু ওনার ভয়টা ট্রান্সফার্ড হয়েছে সূর্য থেকে ধূমকেতুতে। দেখি ওটা কীট পতঙ্গতে চালান করতে পারি কিনা।